মিথিলা চমকে তাকায়, তার চোখে ভয়, অভিমান, কষ্ট সব একসাথে জমে আছে। আমি তো ইচ্ছে করে না, মানে আমি তো শুধু। চুপ, একটা কথাও বলবি না। এবার 1 সেকেন্ড নীরবতা, তারপর তার কণ্ঠ সবচেয়ে নিচু, সবচেয়ে বিপজ্জনক হয়ে যায়। আমি যেন তোর পাশে কাউকে কখনো দাঁড়াতে না দেখি। তুই যা করে বেড়াচ্ছিস সেটা মোটেও ঠিক করছিস না। কেন কেন, কি করেছি আমি? তখনই আরিশ গাড়ির স্টার্ট থামিয়ে খুব জোরে চেপে ধরে মিথিলার হাত, রাগী চোখে তাকিয়ে বলে, খুব বড় হয়ে গেছিস তাই না? যা ইচ্ছা তাই করতে শিখে গেছিস, যেখানে খুশি সেখানে যাচ্ছিস। এই সন্ধ্যের বৃষ্টিতে তুই একা এখানে কি করছিলি রাস্তায়? ওই ছেলেগুলো কারা? আজ কোচিং শেষ হতে সন্ধ্যা হয়ে গেছে। তাছাড়া সানিয়াটাও আজ কোচিংয়ে আসেনি, তাই তো। হ্যাঁ তাই তো। আমি এখানে না আসলে কি হতো বুঝতে পেরেছিস? নাকি ওদের সাথে যাওয়ার ইচ্ছে ছিল তোর? ওদের সাথে গল্প করতে খুব ভালো লাগছিল বুঝি? মিথিলা অবাক হয়ে আরিশের মুখের দিকে তাকায়। ওর নিঃশ্বাস নিতে পারছে না, চোখ ভিজে আছে। সে বুঝতে পারে না এটা কেমন কথা বলল আরিশ। মিথিলা মনে মনে বলতে থাকে, এর মতো ছেলেকে দিয়ে এই সব কথাই সম্ভব। যে ছেলে এত জোরে চড় মারতে পারে সবার সামনে, সে ছেলের মুখে এই ধরনের কথা তো কোনো ব্যাপারই না। মিথিলা চুপচাপ বসে থাকে, কিন্তু তার চোখ দিয়ে টুপ টুপ জল পড়তে থাকে। হঠাৎ আরিশের নজরে আসে এটা। গাড়ির জানালায় বৃষ্টির টুপটাপ শব্দ করছে। আরিশ স্টিয়ারিং শক্ত করে ধরে আছে, যেন পুরো পৃথিবী জোর করে ঠিক রাখতে চাইছে। মিথিলার চোখ থেকে জল পড়তে দেখে যেন আরিশের মাথাটা আবারও বিগড়ে যায়। মিথিলা আড়ালে মুখ ঘুরিয়ে ফেলে। গাড়ির স্টিয়ারিং বন্ধ করে আরিশ ধীরে ধীরে মিথিলার মুখের দিকে তাকায়। আরিশ প্রথমে কিছু বলে না, তার বুক ভেঙে যায়। সে এই দৃশ্য দেখে ধীরে ধীরে সে সামনে ঝুঁকে আসে। খুব সাবধানে একটা শিশুকে যেভাবে ধরে, তেমনি নরমভাবে মিথিলার গাল ছুঁয়ে ধরে। খুব ধীরে কাঁপা কাঁপা গলায় বলতে থাকে, এই রে, কাঁদছিস কেন তুই? মিথিলা কেঁপে ওঠে আরিশের হাতের স্পর্শে। তার ভেতরটা কেঁপে ওঠে অদ্ভুত এক শিহরণে, কিন্তু নিজের মধ্যেই গুটিয়ে নেয় নিজেকে। মিথিলা হাত দিয়ে চোখ মুছতে চাইলে আরিশ তার হাতটা ধীরে সরিয়ে দেয়। নিজের হাতেই মুছে দেয় চোখের পানি। তার আঙ্গুলের স্পর্শে ঠান্ডা বাতাসে হঠাৎ গরম শেকের মতো অনুভূত হয় মিথিলার। আরিশ কিছুটা হাসি টেনে মিথিলার মুখের দিকে তাকিয়ে বলে, তুই এখনো একদম বাচ্চাই রয়ে গেলি, একটু কিছু বললেই কেঁদে ফেলিস। মিথিলা চোখ নামিয়ে ফেলে, কাঁপা কাঁপা গলায় বলে, তুমি এমন করে বললে কেন? আমি কি সেই রকম মেয়ে নাকি? আরিশ মাথাটা একটু নিচু করে তার কানের পাশে থেকে চুল্লুকে আলতো করে সরিয়ে দেয়। তার চোখে পরিষ্কার ভয়। মিথিলাকে আঘাত পাওয়ানোর ভয়, হারানোর ভয়। কিন্তু সে কিছুই প্রকাশ করে না, শুধু বলে, আমি তোকে কষ্ট দিতে চাইনি মিথি, আসলে কথাটা ওইভাবে বলতে চাইনি। হঠাৎ করে মেজাজটা খারাপ হয়ে গেছে তোকে একা দেখে, তারপর আবার ওই ছেলেগুলোকে দেখে মাথা ঠিক ছিল না আমার। মিথিলা বুঝতে পারে না এটা আরিশের শাসন নাকি অদ্ভুত গভীর নজরদারির উদ্বেগ। মিথিলা এটাকে ভালোবাসা বুঝতে পারে না। তার মনে শুধু একটাই ভাবনা, আরিশ ভাইয়া হয়তো রুবাই আপুকে যেভাবে শাসন করেন, আমাকেও তাই করছে। এরই মধ্যে আরিশ তার আঙুল দিয়ে চোখের কোণ থেকে শেষ জলটুকু মুছে দেয়। ব্যথা চেপে রাখা গলায় বলে, আর কখনো কান্না করবি না, তোর চোখ থেকে জল পড়লে আমার দেখতে ভালো লাগে না। এটা বলতে গিয়ে তার চোখ এক মুহূর্ত কেঁপে ওঠে, একদম লুকোনো সত্যর মতো তাকিয়ে থাকে, কিন্তু পরবর্তীতে মুখ ঘুরিয়ে নেয়। মিথিলা জানে না আরিশের ছোঁয়া, এই নরম কণ্ঠ, তাকে এই খবরদারি করার সবকিছুই দায়িত্ব নাকি অন্য কিছু। রাশেদ, তুমি বুঝতে পারছো না, আরিফ ভাইয়া দেশে ফিরে এসেছে। সে যদি জানতে পারে তোমার সাথে আমার আবার সম্পর্ক তৈরি হচ্ছে, তাহলে ব্যাপারটা বুঝতে পারছো? রুবাই তার ঘরে বসে ফোনে কথা বলছিল রাশেদের সাথে। আরিশ পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় রাশেদের নামটি শুনেই যেন তার মাথার মধ্যে আগুন ধরে যায়। সে ধীরে ধীরে রুবাইয়ের দরজায় নক দেয়, ভিতরে আসে। রুবাই, আমি কিছু জানতে চেয়েছিলাম, তুই এখনো রাশিদের সাথে কথা বলিস? রুবাই কিছুটা সাহস নিয়ে এগিয়ে সামনে আসে এবং দ্বিধা নিয়ে বলে, ভাইয়া, রাশেদ আবার ফিরে এসেছে। তার নাকি কিছু প্রবলেম ছিল, তাই তাকে যেতে হয়েছিল। আরিশের মুখটা হঠাৎ রাগে লাল হয়ে যায়, চোখ যেন আগুন। আরিশ ধীরে কিন্তু ধারালো কণ্ঠে বলে, তা নামটা নেওয়ার আগে তোর আগে ভাবা উচিত ছিল রুবাই।
রুবাই চমকে ওঠে। আরিশ এগিয়ে এসে রাগ চেপে বলে, আমি বিদেশে থাকাকালীন জানতে পেরেছি ওই ছেলে তোর সাথে চিট করেছে। সেই ভুলটা কি কখনো ক্ষমাযোগ্য? আর সেই লোকটা তোকে কষ্ট দিয়ে হুট করে উধাও হয়ে গিয়েছে, আবার সে ফিরে এসেছে কেন? আরিশের কণ্ঠস্বরটা শুনে রুবাইয়ের কিছুটা ভয় পেয়ে পিছিয়ে যায়। ভাইয়া আমি তাকে বাকিটা বলতে পারে না। রুবাই, আমি তোকে সাবধান করছি। তোকে যে একবার ছেড়ে গেছে তাকে আর একবার নিজের জীবনে ঢুকতে দিলে ক্ষতিটা তোরই হবে। রুবাই চুপ করে যায়। আরিশের চোখে রাশেদের জন্য ঘৃণাটা সে স্পষ্ট দেখতে পাচ্ছে। আসলে রাশেদ আর আরিশ ছিল ক্লাসমেট, সেই সুবাদেই রুবাইদাদের বাসায় যাতায়াত ছিল তার, এবং ধীরে ধীরে রুবাইদের সাথে তার সম্পর্ক তৈরি হয়। কিন্তু একদিন রাশেদ কিছু না বলে একসময় রুবাইকে ছেড়ে চলে গিয়েছিল। তখন তার কিছু ব্যক্তিগত সমস্যা ছিল, যা কাউকে সে বলতে পারেনি। তাই রুবাইকে আঘাত দিয়ে হলেও সে চলে যায়। কিন্তু এখন সে ফিরে এসেছে, কারণ রুবাইকে সে সত্যিটা জানাতে চায়। রুবাইকে সে খুব ভালোবাসে। ভাই তুমি আমাকে ভুল বুঝো না, আমি রাশেদকে ধীরসারে আমি কিছু শুনতে চাই না। আমি যেন তোকে ওই ছেলের সাথে কখনো কথা বলতে না দেখি। সন্ধ্যের পর বাড়িটা জমে উঠেছে। টিভিতে সিরিয়াল চলছে, আর সেই নিয়েই মিথিলা আর নাবিলের স্বভাবসুলভ খুনসুটি শুরু হয়ে গেছে। নাবিল রিমোট ধরে বিজয়ী ভঙ্গিতে বলে, আজকে ফুটবল চলবে টিভিতে, সিরিয়ালের কোনো জায়গা নেই। মিথিলা রাঙিয়ে বলে, ফুটবল দেখতে হলে গিয়ে মাঠে যে দেখ ভাইয়া, এখানে সিরিয়াল চলবে না, কার্টুন চলবে, রিমোট দাও। তুই ছোট বলে ভাবিস না আমি তোকে ভয় পাই। মিথিলা লাফ দিয়ে রিমোট ছিনিয়ে নেয়। ছোট যারা, ওদেরই তো চালাকিটা বেশি চলে। রুবাই হাসতে হাসতে পাশে বসে বলে, তোরা দুজন ঝগড়া না করলে থাকতে পারিস না। যেদিন তোদের দুজনের ঝগড়া থাকবে না সেদিন মনে হয় সূর্য পশ্চিম দিয়ে উঠবে। এই মিথিলা তো পরিবারের সবচেয়ে আদরের ঢেকি। কেউ কিছু বললেই ফ্যাচ ফ্যাচ করে চোখ দিয়ে পানি বের হয়ে যায়। আর বেশি কিছু বলতে গেলে দাদি তো আছেই ওর সঙ্গী, আমাকেই বকা শুনতে হয়। মিথিলা ঠোঁট বাঁকিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, আমাকে ভালোবাসে বলে তোর খুব হিংসা হয় ভাইয়া। হিংসে করিস না, হিংসে করিস না, কিউটি ভাইয়া আমার। নাবিল রাগ দেখানোর চেষ্টা করে, কিন্তু হাসি চেপে রাখতে পারে না। ওদের খুনসুটি দেখে পাশের ঘর থেকে মিথিলার বড় চাচা হাঁটতে হাঁটতে এসে দাঁড়ায় সামনে, গম্ভীর মুখে কিন্তু চেহারায় মায়া। বড় চাচা হালকা গম্ভীর স্নেহমাখা গলায় বলে, এই যে তোমাদের শোরগোল শুনেই বুঝেছি যে মিথিলা টিভি দেখছে। মিথিলা দৌড়ে তার কাছে যায় এবং হাসি চেপে আহ্লাদী সুরে বলে। বড় চাচা মিথিলার মাথায় হাত রেখে বলে, জ্বালাবে না কেন? তুই যে ঘরের ছোট্ট রাজকুমারী, তোকে জ্বালিয়ে একটু শান্তি পায় ওরা। রুবাই পাশ থেকে মজা করে বলে, বড় চাচা সত্যি বললে, মিথিলাকে না জ্বালালে ঘরটা শান্তি শান্তি লাগে। ও হচ্ছে আমাদের ঘরের হাসির কারণ। মিথিলার বড় চাচাকে জড়িয়ে ধরে বলে। এত বেশি বেশি বলো না তো বড় আব্বু। একটা উষ্ণ হাসি মাখা পরিবেশ, যেখানে রাগ আদর খুনসুটি সব মিলেমিশে একাকার অনুভূতির তৈরি হয়। পাশ থেকে দাদি এসে বলতে থাকে, হায় আল্লাহ, চিৎকার চেঁচামেচি শুই না, আমি ভাবলাম যুদ্ধ লেগে গেছে এই বাড়িতে। হ্যাঁ দাদি, তোমার আদরের মিথি যেখানে আছে সেখানে তো যুদ্ধ হবেই। তোমাদের আদরের মিথি আমাকে টিভি দেখতে দিচ্ছে না, এই মেয়েটাকে এখান থেকে নিয়ে যাও। দাদি কিছুটা হাসি দিয়ে বলে, কেন রে দাদু ভাই, তুই কি জন্ম থেকে টিভি রিমোটের মালিক হইয়া গেছিস নাকি? সে অন্য কেউ টিভি দেখতে পারবো না? এই কথা শুনে মিথিলা যেন খুশিতে আটখানা হয়ে রিমোটটা হাতে নিয়ে নাচ থাকে। দাদি দেখেছো, দেখো তো মিথিলা আবার রিমোটটা ছিনাইয়া নিল। দাদি চোখ ছোট করে মিথিলার দিকে তাকায়। মিথিলা মুখ টিপে হাসে আর বলে, একমাত্র দাদি আছে যে নাকি আমাকে শান্তি মতো একটু টিভি দেখতে দেয়। দাদি টুকটুক করে লাঠি নিয়ে হেঁটে টিভির সামনে যেয়ে দাঁড়ায় আর ভাষণ দেওয়ার মতো করে বলে, শোন, টিভি দেখবে সবাই, রিমোটও ধরবে সবাই, কিন্তু ঝগড়া করবি শুধু তোমরা দুই ভাই বোন। এখন বল, টিভিতে কি চলবে, কার্টুন নাকি নাবিলের পাগলামি ফুটবল? নাবিল গম্ভীর হয়ে বলে, ফুটবল। কার্টুন। পাশ থেকে রুবাই হাসতে হাসতে বলে, দাদি এক কাজ করো, এদের দুইটাকে টিভিটা বন্ধ করে দুইটা রুমে পাঠিয়ে দাও। এই দুইটা কখনো ঠিক হবে না। সবাই একসাথে হাসতে থাকে। মিথিলার দাদির পাশে বসে মাথাটা হালকা করে তার কাঁধে রাখে।
দাদি মুহূর্তেই নরম হয়ে যায়। তার ভেতরে এক গভীর মায়া ফুটে ওঠে। দাদি মৃদু হাসি দিয়ে মাথায় হাত বুলিয়ে বলতে থাকে, হাসি ঝগড়া এইসব তা আমাদের ঘরের রং। এগুলো না থাকলে এই বাড়ি এত নিস্তব্ধ হয়ে যেত যে কেউ বুঝতেই পারতো না এখানে কোনো মানুষ থাকে। বড় চাচা দূরে দাঁড়িয়ে বলে, ঠিকই বলেছ মা, এই খুনসুটি তো আমাদের পরিবারকে বাঁচিয়ে রেখেছে মা। নাবিল পাশ থেকে হালকা একটা হাসি দিয়ে বলে, মিথির সাথে ঝগড়া না করলে তো আমার সারা দিনটাই ভালো যায় না, কি বলো দাদি? হালকা বাতাসে পর্দা নড়ে ওঠে। হাসির শব্দ, ঝগড়ার সুর আর দাদির মায়ায় সব মিলিয়ে ঘরটা ভরে ওঠে এক অদ্ভুত উষ্ণতায়। দুপুরের দিকে হসপিটাল থেকে বের হয়ে আরিশ গাড়ি নিয়ে পাশের ক্যাম্পাসের রাস্তা দিয়ে যাচ্ছিল। ঠিক তখনই চোখে পড়ে এক পরিচিত মুখ। রুবায়ের। সে বসে আছে ক্যাফের এক কোনায়, সামনে সেই মানুষ রাশেদ। দুজনের মধ্যে নরম স্বর, কিন্তু হাসিটা আরিশের চোখে ধোঁকা লাগছে। তার মুখ গাঢ় হয়ে গেল, চোয়াল শক্ত হলো। এক মুহূর্তে কিছু না ভেবে গাড়ি ঘুরিয়ে থামলো, সোজা ঢুকে গেল ভিতরে। ক্যাফের ভেতরে রাশেদ কিছু বলছিল। রুবাইয়া, আমি সত্যি এখন বদলে গেছি। বিশ্বাস করো, তোমাকে কষ্ট দেওয়াটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। রুবাইয়া চোখ নামিয়ে নেয়, তারপর নরম সুরে বলে, আমি বিশ্বাস করতে চাই রাশেদ, কিন্তু এই সম্পর্কটাকে হয়তো সামনে এগিয়ে নেওয়া সম্ভব না। কারণ এখন ভাইয়াও চলে এসেছে, সে চাইছে না আমি তোমার সাথে কোনো যোগাযোগ রাখি। আর তখনই পেছন থেকে একটা শব্দ ভেসে এলো গম্ভীর কণ্ঠে। হ্যাঁ, আমি এটাই চাইছি। রুবাইয়া মুখ ফিরিয়ে চমকে উঠল। আরিশ দাঁড়িয়ে আছে তাদের সামনে, চোখে এমন রাগ যেন ক্যাফের বাতাসটা জমে গেল। আরিশ, প্লিজ রাগ করিস না। আমি ওকে কষ্ট দিতে আসিনি। চুপ, তুই কোনো কথা বলবি না। তুই আবার আমার বোনের কাছে কেন এসেছিস? সবাই তাকিয়ে আছে। ভাইয়া, আমি নিজে ডেকেছি ওকে একটু কথা বলার জন্য। তুই এখনো ওর সাথে দেখা করছিস, যে তোর জন্য একদিন সব দরজা বন্ধ করে ফেলিয়েছিল? তুই কি ভাবছিস আমি দেখে না থাকলেও কি কিছুই জানি না? যার জন্য এতটা কষ্ট পেয়েছিস তুই, দিনের পর দিন ভেঙে পড়েছিস, এখন তার সাথে কিসের কথা? রুবাইয়ার চোখে জল চলে এলো। সে নিচুপ স্বরে বলল, ভাইয়া, মানুষ বদলায়। না, মানুষ বদলায় না, শুধু মুখোশ বদলায়। এই বলে সে হাত টেনে রুবাইয়াতকে উঠিয়ে নিয়ে যায় ক্যাফে থেকে। রাতের খাবার টেবিল জুড়ে নিস্তব্ধতা। আরিশের বাবা মা, ছোট চাচা চাচি, মিথিলা, মেঝো চাচা টেবিলে এক কোণে দাঁড়িয়ে। সবাই বুঝতে পারছে কিছু একটা ঘটেছে রুবাইয়ার। চুপচাপ, চোখ লাল। আরিশ বসে আছে পাশে, মুখ শক্ত, ঠোঁট বন্ধ। ছোট চাচি বলে, আরিশ বাবা, কি হয়েছে? কি হয়েছে? কিছু বলবি তো? বলার কিছুই নেই ছোট্ট চাচি, এই বাড়ির মেয়েগুলো সব কন্ট্রোলের বাইরে চলে গেছে। কাউকে অতিরিক্ত কন্ট্রোল দিতে যাস না বাবা। তাছাড়া রুবাই তো বড় হয়েছে, সে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে। আরিশ রাগে ফেটে পড়ে। যে মানুষটা ওর চোখের জল ফেলার কারণ হয়েছিল, সেই মানুষটার জন্য দিনের পর দিন কষ্ট পাচ্ছে। তোমার মুখ থেকেই তো শোনা চাচি, তুমি নিজেই তো বলেছো, আর এখনো সে ওই লোকটার সাথে বসে কথা বলছে। তুমি বলো ছোট চাচি, এটা কি একটা ভয়ানক ব্যাপার না? রুবাইয়া হঠাৎ উঠে দাঁড়ায়, তার কণ্ঠ কাঁপছে। তখনই সে বলে, ভাইয়া, তোমার চোখে আমি এখনো ছোট, তাই না? আমি যদি কারোর সঙ্গে কথা বলি সেটা পাপ হবে। আরিশ চমকে তাকায় রুবাইয়ার দিকে, চোখে জ্বলন্ত আগুন। মিথিলা পাশে বসে সব দেখছে, তার বুকের ভেতরটা এক ভয়। পাশ থেকে আরিশের বাবা মা যেন পাথরের মতো চুপ করে আছে। তারা জানে ছেলের রাগ কতটা খারাপ, তাই আরিশ যখন রেগে আছে কিছুই বলল না তারা। শুধুমাত্র আরিশের বাবা রহমত সাহেব বললেন, আগামীকাল মন্টু মিয়াকে খবর দেও এবং ভালো ছেলের সন্ধান করো, রুবাইয়াকে বিয়ে দেব। মেয়ে এতটা বড় হয়ে গেছে যে বড়দের মুখে মুখে কথা বলতে শিখে গেছে। এ কথা বলেই সে টেবিল ছেড়ে চলে গেল। গভীর রাত, বাড়ির সবাই চুপচাপ। রুবাই তার ঘরের দরজা বন্ধ করে কাঁদছে। মিথিলা ধীরে ধীরে গিয়ে দরজা নক করলো। আপু, দরজা খোলো, আমি মিথি। দরজা খুলতে মিথিলা হাত ধরে বসে পড়ল পাশে। মিথিলা নরম সুরে বলল, তুমি আরিশ ভাইয়ার রাগ বোঝো না আপু, উনি আসলে ভয় পায় তোমাকে নিয়ে। ভয় পাই তুমি যদি আবার কষ্ট পাও।
যেমন সেদিন পেয়েছিলে রাশেদ ভাইয়া চলে যাওয়ার পর। আমি জানি, কিন্তু সে তো আমার জীবনে শ্বাস নিতে দিচ্ছে না। ভালোবাসা কি এমনই হয় আপু? তোমাকে দেখেছি কতটা চিৎকার লুকিয়ে রেখেছো, কতটা কান্না লুকিয়ে রেখেছিলে। রুবাইয়ের চোখের জল মুছে দিয়ে মিথিলা দরজার বাইরে এসে থমকে যায়। সেখানে আরিশ দাঁড়িয়ে ঠোঁট চেপে সবকিছু শুনছিল। এই প্রথমবার মিথিলা কিছুটা সাহস করে সামনে দাঁড়ায় আর বলে, ভাইয়া, সবকিছু রাগ দিয়ে ঠিক হয় না। তুমি আপুর জন্য যা করছো হয়তো সেটা ভালোর জন্যই করছো, কিন্তু আপুর দিকটাও তো তোমার বোঝা উচিত। আপু কিসে ভালো থাকে? আরিশ তাকায় মিথিলার দিকে। মিথিলার চোখে নরম একটা আলো, কিন্তু গলায় এখনো যেন সেই বলার গম্ভীরতা। আরিশকে মিথিলার দিকে তাকাতে দেখে মিথিলা দেয় এক ভো দৌড়। এক দৌড়ে নিজের রুমে চলে আসে। এসে জোরে জোরে শ্বাস নিতে থাকে। আজ তার এত বড় সাহস কোত্থেকে এলো? সে আরিশের সামনে দাঁড়িয়ে কত বড় বড় কথা বলে ফেলল। আরিশ মিথিলার যাওয়ার দিকে তাকিয়ে থেকে বলল, তুই বুঝিস না মিথি, আমি রুবাইকে বাঁচাতে চাই। আমি চাই না কখনো ও ভুল পথে পা দিক। কথাটা মিথিলার রুম অবধি চলে যায়। রুমের ভেতরে থেকে মিথিলা শান্ত স্বরে উত্তর দেয়, তাহলে বাচ্চার জায়গাটাও দাও আপুকে। আরিশ চুপ করে গেল। রুবাইয়া জানলার পাশে দাঁড়িয়ে আছে। আকাশ জুড়ে চাঁদের আলো। মিথিলা নিচে উঠোনে চুপচাপ হাঁটছে। আরিশ বারান্দা দিয়ে তাকিয়ে আছে। ওকে দেখে তার মনে এক অদ্ভুত কৃতজ্ঞতা। সে মনে মনে বলে ওঠে, এই মেয়েটা না থাকলে হয়তো আমি আমার নিজের রাগের মধ্যেই ডুবে যেতাম। দুদিন পরের কথা। মিথিলা কলেজ থেকে এসেছে। খুব গরম পড়েছে আজ। ঘেমে নিয়ে একাকার। বাথরুমে যেয়ে দেখে লাইনে পানি নেই। চিৎকার করে তার মাকে ডাকতে থাকে, আম্মু, আম্মু, বাথরুমে পানি নেই কেন? এই সকাল থেকেই পানি পড়ছে না, এখনো ঠিক হয়নি। আরে সকাল থেকে কি যে সমস্যা হচ্ছে, একটা লাইনে মনে হয় নষ্ট হয়ে গেছে। বড় চাচি চশমাটা নামিয়ে রাখতে রাখতে বলতে থাকে, আরে মেয়ে, বাড়িতে তো এখন কোনো ছেলে মানুষ নেই। মিস্ত্রিকে ফোন করেছিলাম, সেও আসেনি। এখন কে ঠিক করবে? তুই আরিশের রুমে যেয়ে করে নে, ওটা ঠিক আছে। মিথিলা চোখ বড় বড় করে তাকায় বড় চাচির দিকে। ওই হুতুম পাচার রুমে? না না বাবা, আমার লাগবে না। তোমার ওই হুতুম পাচার ছেলের রুমে আমি যাব না। এই, কি বললি তুই? আমার ছেলে হুতুম পেঁচা, তাই না? তাছাড়া ও কই এখন বাড়িতে আছে? ও তো এখন হাসপাতালে। ও তো আর এখন দেখতে আসছে না। আজ ওর ফিরতে দেরি হবে। তুই ওখানে যেয়ে করে নে। অজ্ঞতা মিথিলা আর কি করবে, তোয়ালে হাতে নিয়ে নিঃশব্দে আরিশের রুমে ঢুকে। রুমটা নীরব কিন্তু পরিপাটি। বিছানার পাশে সাজানো বই, ডেস্কে টেলিস্কোপ। একটু মিষ্টি গন্ধ, ঠিক যেন আরিশের উপস্থিতি জানান দেয় ঘরটায়। মিথিলা নিঃশব্দে বাথরুমের দরজা লাগিয়ে দেয়। জল পড়ার শব্দ, ঘরটা ভরে যায়। মিথিলা গুনগুন করে গান গাচ্ছে আর শাওয়ার নিচ্ছে। শাওয়ার শেষ হওয়ার পর মিথিলা ভালো করে খেয়াল করে দেখে সে টাওয়াল ছাড়া আর কিছুই নিয়ে আসেনি। জামা কাপড়গুলো আরিশের বেডের উপরে রেখে চলে এসেছে। অজ্ঞতা কি আর করা, সে টাওয়ালটাকে ভালো করে নিজের গায়ের সাথে সুন্দরভাবে বেঁধে এক পা দুপা করে বের হয়। বাথরুমের দরজা খুলে বের হতেই ঠান্ডা একটা বাতাস তার ভেজা চুল ছুঁয়ে যায়। টাওয়ালে শক্ত করে জড়িয়ে রেখেছে, কিন্তু চুলের পানি টপ টপ করে কাঁধ বেয়ে নিচে ঝরছে। সে খেয়াল করে জামা কাপড়গুলো আরিশের বেডের উপরেই রয়ে গেছে। মিথিলা বিরক্ত মুখে ফিসফিস করে বলে, আহ, মাথাটাই ঠিক থাকে না। এখন এই ভেজা ভাব নিয়ে ওগুলো নিতে হবে। এদিকে বাথরুম থেকে বের হওয়ার পর তার চুলের পানি টিপ টিপ করে পড়ে ভিজে যাচ্ছে মেঝে। সেদিকে তার কোনো খেয়াল নেই। সে উপুর হয়ে কাপড় হাত দিচ্ছে। হঠাৎ দরজার চাবি দিয়ে খোলার আওয়াজ মিথিলার বুকটা ধক করে ওঠে। আর কোনো কিছু করার আগেই দরজা ক্লিক করে খুলে যায়। হাসপাতালে রাতের শিফট শেষ করে ক্লান্ত মুখে ঢুকতেই তার চোখ স্থির হয়ে যায় দরজার মাঝখানে দাঁড়ানো মেয়েটির উপর। ভেজা চুল, ভেজা গায়ে তাওয়ালে জড়ানো শরীর, আর চোখে হঠাৎ ধরা পড়ে ভয়। দুজনের কয়েক সেকেন্ড স্থির। মিথিলা প্রথমে বুঝতেই পারে না কি করবে। একটা খোলা চিৎকার বের হয়ে আসে তার গলা থেকে। আরিশ চমকে ওঠে, তৎক্ষণাৎ এগিয়ে আসে।
এই, একদম চুপ। বাড়ির সবাই শুনলে এখানে ঝড়ের মতো চলে আসবে এখনই। আর আসলে কি হতে পারে বুঝতেই পারছিস। এতটুকু বলে মিথিলার মুখে হাত দিতে যাবে, তখনই ভেজা মেঝেতে তার পা পিছলে পড়ে যায়। আরিশ হাত বাড়িয়ে ধরার আগেই দুজনেই পেছনে পড়ে যায় নিচের মেঝেতে, একেবারে একসাথে। আরিশ নিচে, আরিশের বুকের উপর মিথিলা। অতিশয় আতঙ্কে, লজ্জায় আর অদ্ভুত অগোছালো অবস্থায় মিথিলা ভয়ে চোখ বন্ধ করে ফেলে। মিথিলার ভেজা চুলগুলো আরিশের গালের উপরে পড়ে, চুলের পানিতে আরিশের জামা ভিজে যাচ্ছে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, আরিশের চোখে প্রথম বিস্ময়, তারপর ধীরে ধীরে অদ্ভুত এক দৃষ্টি। মিথিলার চোখ বন্ধ রেখে কাঁপা কাঁপা গলায় বলে, আমি উঠবো। আরিশের গলা ভারী এবং গভীর। চুপ, নড়িস না, আবার পড়ে যাবি। তার হাত ছিল মিথিলার পিঠের উপর, যেন তাকে আঘাত পাওয়া থেকে রক্ষা করছে। কিন্তু স্পর্শতার এতটাই সাবধান, এতটাই নরম যে মিথিলার শ্বাস আটকে যাচ্ছে। মিথিলা চোখ নিচু করে ফেলে, গাল লাল হয়ে উঠে লজ্জায়। আর শ্বাস গরম হয়ে ছুঁয়ে যাচ্ছে আরিশের গলার পাশে। আরিশ একটু থেমে নরম সুরে বলে, তুই ভয় পেয়েছিস? মিথিলা এক চোখ ধীরে ধীরে খুলে আরিশের চোখের দিকে তাকায়। আরিশের চোখ ছিল খুব গভীর এবং সূক্ষ্ম লুকোনো একটা টান, একটা আকর্ষণ যা সে লুকাতে চায় কিন্তু লুকাতে পারে না। মিথিলা আবার মুখ ঘুরিয়ে নিচের দিকে তাকিয়ে বলে, আমাকে উঠতে দাও ভাইয়া। আরিশ ধীরে ধীরে তাকে উঠতে সাহায্য করে। দুজনেই উঠে দাঁড়ায়, কিন্তু শ্বাস এখনো অস্থির, দূরত্বটা এখনো অস্বাভাবিকভাবে কম। মিথিলা তাওয়াল আঁকড়ে ধরে দাঁড়ায়, চোখে লজ্জা আর দিশেহীনতা। আরিশ মিথিলার দিকে তাকিয়ে রুক্ষ গলায় বলে, এইভাবে এই অবস্থায় ভেজা চুল নিয়ে আমার রুমে ঘুরছিস কেন? তার কণ্ঠটা রাগী ছিল না, বরং অদ্ভুত নরম, যেন নিজের উপরেই রাগ। মিথিলা বেডের উপর থেকে কাপড়গুলো নিতে নিতে বলে, বড় চাচি পাঠিয়েছে, আমার বাথরুমে পানির সমস্যা। আরিশ গভীরভাবে শ্বাস নেয় আর বলে, পরে বা চোখ কান খোলা রাখবি। কাপড় না নিয়ে বাথরুমে ঢুকে যাস কেন? কথাটা শেষ করতে পারে না মিথিলা। বুঝে ওঠার আগেই তার চোখের দিকে তাকায় আরিশ। হালকা দৃষ্টি সরিয়ে ফেলে, কারণ সে জানে আর 1 সেকেন্ড ওই দিকে তাকালে নিজেকে আর সামলাতে পারবে না। মিথিলা জামা কাপড়গুলো নিয়ে দরজার দিকে দৌড় দেয়, কিন্তু বের হয়ে যাওয়ার আগে পেছনে ফিরে তাকায়। আরিশ তার দিকে তাকিয়ে থাকে, হাত মুঠো করে ফেলে। হৃদয়তলে বৃষ্টি, কোনো কথা নেই, বুকের মধ্যে কেমন যেন এক অনুভূতির দরজা বন্ধ হওয়ার শব্দ। আরিশ বুকের ভেতরে কোনো এক অজানা আগুন জ্বলে ওঠে। এই ঘটনার পর একবারের জন্য মিথিলা আরিশের সামনে পড়েনি। ভোরের আলো জানালার দিকে ঢুকছে, মিথিলা ঘুম ভেঙে যায়। চোখ খুলতেই প্রথমে মনে পড়ে গতকালকের সেই ঘটনা। এক নিমিষেই তার গাল লাল হয়ে ওঠে। আবার চোখ বন্ধ করে বিছানায় মুখ গুজে ফেলে, বলে, উফ, আমি একটা পাগল। এইভাবে কেন ভুল করলাম? আরিশ ভাইয়ার চোখগুলো কি অদ্ভুত ছিল। চোখগুলোর মধ্যে কি যেন একটা ছিল। মাথায় শুধু আরিশের গাঢ় সেই দৃষ্টি ঘুরতে থাকে। ওর হাতটা যেভাবে কোমর ছুঁয়ে তাকে তাকে ধরে রেখেছিল, যেভাবে বলেছিল, চুপ, নড়িস না। এটা কি হচ্ছে আমার সাথে? ভাগ্য ভালো হুতুম প্যাঁচা আমায় রেগে থাপ্পড় মেরে দেয়নি। গত রাতে সে নিশ্চিতভাবেই কারো উপস্থিতি অনুভব করছিল, যেন কেউ তার দরজার সামনে হাঁটছিল, যেন কেউ তাকে দেখছিল। মিথিলা একটু কেঁপে উঠে বলে, তাহলে কি সেটা আরিশ ভাইয়া ছিল? মনে মনে এই প্রশ্নটা তাকে আরো অদ্ভুতভাবে টানে। অন্যদিকে আরিশ রাতে ভালোভাবে ঘুমোতেই পারেনি। বালিশে মুখ গুজে নিজের মনকে গালাগালি দিচ্ছিল। তুই একটা পাগল আরিস। এইভাবে তাকিয়েছিলি কেন? তার এত কাছে কেন গেলি? সে আবার তোকে ভয় পাচ্ছিল। সকালে নাস্তার টেবিলে সবাই আছে, কিন্তু আরিশ নেই। সে নিজের রুমে বসে চুল এলোমেলো করে বিরক্ত গলায় বলছে, ওর কাছাকাছি যাব না, সামলাতে পারবো না নিজেকে। রহমান সাহেব রুমে ঢুকে কঠিন গলায় বলে, সেই কখন থেকে তোকে ডেকে যাচ্ছি। আরিস, নিচে আয়, একসাথে নাস্তা করব। কি ভাবছিস? কোনো কিছু নিয়ে টেনশনে নাকি বাবা? আরিশ বাবার দিকে তাকিয়ে বলে, না বাবা, ওই হাসপাতালে এক রোগীর অপারেশন আজ, ওইটাই ভাবছিলাম। তুই আমার খুব ভালো ডাক্তার ছেলে, তোকে ভাবতে হবে কেন? ইনশাআল্লাহ সব ভালো হবে। এখন আয় তো আমার সাথে, আয়। বলেই দুই বাপ ছেলে নিচে নামে। এদিকে ছোট চাচি রিনা
এই যে ছোট চাচি রিনা বেগম তার মেয়েকে বকতে থাকে। কলেজে যেতে হবে, সময় হয়ে গেছে, আর মহারানী পড়ে পড়ে ঘুমাচ্ছে। তাড়াতাড়ি আয় বলছি। মিথিলা খুব সাবধানে হেঁটে আসে আরিশের দিকে, তাকানোর সাহস নেই, দৃষ্টি নিচের দিকে। মেয়েটা এমন চুপচাপ আচরণ দেখে দাদি কিছুটা অবাক হয়ে বলে, হায় হায় আমার টুকটুকি, আজ এত শান্ত কেন? জ্বর টর এসেছে নাকি? না দাদি, জ্বর আসেনি, ভালো আছি। আরিশ টেবিলে বসে আছে, কিন্তু চোখ এক সেকেন্ডের জন্য মিথিলার দিকে যায়নি, যেন ইচ্ছে করেই সবকিছু এড়িয়ে চলছে। দাদি টেবিলের চারপাশে তাকিয়ে বলে, কি হলো আরসি, তোর কি মাথা ব্যথা করছে? আরিশ দাদির দিকে তাকিয়ে ঠান্ডা গলায় জবাব দেয়, না তো দাদি, ঠিক আছে। দাদিকে দুজনকেই এভাবে প্রশ্ন করতে দেখে টেবিলের উপর একটা টেনশন ছড়িয়ে পড়ে। সবাই বুঝে কিছু কি আবার হলো? আরিশ কি আবার মিথিলাকে কিছু বলেছে নাকি? আরিশের সারাদিনে নিজের উপরে রাগটা যেন চড়েই থাকে। হাসপাতালে গেলেও সে অস্বাভাবিক রেগে যায়। এক ইন্টার্ন ভুল করে রিপোর্ট ভুল করলে আরিশ চিৎকার করে ওঠে। তুমি ডাক্তার হতে চাও? ইউনিটের সামনে এইসব ভুল করলে রোগী মরে যাবে। সবাই যেন ভয় পেয়ে যায়। আরিশের সাথে ডাক্তার ইমন অবাক হয়ে বলে, কি হলো ভাই, আজ এত রেগে আছিস কেন? মনে হচ্ছে যেন কোনো কিছু নিয়ে বিরক্ত তুই। আরিশ কিছু বলে না, কারণ সে জানে রাগটা তার নিজের উপর, নিজেকে সামলাতে পারছে না। সারাদিনের ধকল আর টেনশন, নিজের উপরে রাগ, সবকিছু নিয়ে রাতে বাড়ি ফিরে আরিশ। বাড়িতে এসে উপরে নিজের রুমে যাওয়ার সময় পা বাড়াতেই থমকে যায়। সিঁড়ি বেয়ে নিচে নামছে মিথিলা, হালকা ঘুম ঘুম চোখ, চুলগুলো খুলে রাখা। আরিশ চেয়েও চোখ সরাতে পারে না। তখনই ওই দুইজনের চোখ মিলে যায়। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড। মিথিলা দ্রুত মুখ ঘুরিয়ে নেয় এবং নিচে নেমে যায়। আরিশ মাথায় হাত বুলায় আর বলে, এইভাবে আর চলতে দেওয়া যাবে না। কেন যে এইভাবে এক এক রূপে সামনে এসে এইভাবে অস্থির করে দিচ্ছে? তার কণ্ঠে ছিল খুবই নরম এবং ভাঙা। সে বলতে থাকে, ও কি ভয় পেল? আচ্ছা, আমার আচরণ কি ঠিক ছিল না? কিন্তু আমি কি করব? সেদিনের ঘটনা তো আর আমি ইচ্ছে করে করিনি। সেই দিনের মুহূর্ত মনে করে মিথিলার সেই ভেজা চুল, শরীরের কম্পন, চোখে লজ্জা আর তার কাঁপা কাঁপা ঠোঁটের দিকে 1 সেকেন্ডের জন্য তাকিয়ে সে দিশেহারা হয়ে গিয়েছিল। আরিশ ফিসফিস করে বলে, আমি তো ওকে ভয় পাওয়াতে চাই না, কিন্তু আমি ওর থেকে দূরেও তো থাকতে পারছি না। সে দরজার কাছে দাঁড়িয়ে থাকে। তার জানালা দিয়ে মিথিলার গলার শব্দ শুনতে পাচ্ছে। এক অদ্ভুত শান্তি নামল বুকে। আবার এক অদ্ভুত অস্বস্তিও কাজ করছে। রুবাই আর নাবিল যমজ ভাই বোন। নাবিল রাজশাহী ইউনিভার্সিটিতে হোস্টেলে থেকে পড়াশোনা করে। ছুটিতে বাড়িতে আসে আর সেই শুরু হয় মিথিলার সাথে খুনসুটি। নাবিল ভাইয়া, তুই টিভির রিমোট আবার লুকাইছিস? আমি কার্টুন দেখবো। এই, আমার কি তোকে চোর মনে হয়? আমি তো রিমোট চুরি করব? চোখ কোথায় আছে খুঁজে দেখ, কানা মাইয়া মানুষ। কথা শুনেই মিথিলা রেগে যায়। পাশে দাঁড়িয়ে নাবিল মিথিলাকে রাগানোর জন্য আবারও এটা সেটা বলতে থাকে। তুই তো আগে অনেক সুন্দর ছিলি মিথি, এখন এমন বান্দরের মতো দেখাচ্ছে কেন তোকে? মিথিলা ভ্রু তুলে নাবিলের দিকে তাকিয়ে বলে, মানে, কেমন দেখাচ্ছে? এই যে লম্বা নাক, চোখগুলো কেমন ছোট ছোট হয়ে গেছে, আর তোর এই বাঁশের মতো লম্বা নাকের আগে রাগটা সবসময় অন হয়ে থাকে। মিথিলা নাবিলের দিকে তাকিয়ে ভীষণ রেগে যায় আর বলে, নাবিল্লার বাচ্চা, তোরে তো আমি এখন আলু ভর্তা বানাইয়া ফেলামো। বলেই পাশের সোফার কুশনটা তুলে নেয়। মিথিলার এইরকম রাগ আর কুশন হাতে দেখে নাবিল দেয় এক ভো দৌড়। নাবিল দৌড়াতে থাকে আর বলতে থাকে, আবার শুরু করলি? আমি যাচ্ছি, আমারে বাঁচাও কেউ। এত বড় দুইটা, একটু লজ্জা নেই, এসেই শুরু হয়ে যায় এর নাবিলার বাচ্চার কাহিনী। আজকে নাবিল্লাকে আমি না পিটাইলে আমার নাম বদলে ফেলবো। নাবিল দৌড়াতে দৌড়াতে বলে, হায় আল্লাহ, দাদি কই গো? ও দাদি গো, আমাকে বাঁচাও, তোমার ডাইনি নাতনি আমাকে মেরে ফেললো। মিথিলা ঠিক পেছনে নাবিলের মোড় ঘুরে সরে যায়। আর মিথিলা খুব জোরে দৌড় দেয়াতে যেন ধাক্কা খায় একজনের বুকের সাথে। ধাক্কা খেয়ে মিথিলা পড়ে যেতে নিলেই আরিশ বিদ্যুৎ গতিতে এসে মিথিলার কোমরটা জড়িয়ে ধরে ফেলে। মিথিলার 2 হাত তার বুকে থেমে যায়। আরিশ শক্ত হাত দিয়ে কোমরটাকে জড়িয়ে রেখেছে।
এক মুহূর্তের জন্য যেন সময়টা থমকে যায়। মিথিলা হাঁপাতে হাঁপাতে কাপা গলায় বলতে থাকে, ছাড়ো ছাড়ো, চলে গেল ওইটা।